নমস্কার। আজকে যে বিষয়টি আলোচনা করব, আজকে কোনো প্রমাণ নয়, কোনো বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর প্রশ্ন নয়, কিন্তু একটি বিষয়ের ওপর টিপ্পনী। এই টিপ্পণীটা আমাদের করা উচিত এবং এই টিপ্পণীটা আমাদের করা জরুরি। এখন সমাজের ক্ষেত্রে, বাস্তব ক্ষেত্রে এবং ঐতিহাসিক ক্ষেত্রে এই জিনিসটি আমরা যদি না বলি, তাহলে কিছু সংশয়বাদী এবং নাস্তিক, যারা নিজেদেরকে যুক্তিবাদী বলে, তাদের কড়া জবাব দেওয়া যাবে না। এখন রামায়ণ কি ইতিহাস বা রামায়ণ কাল্পনিক? প্রায়শই নাস্তিক বা সংশয়বাদীরা এই প্রশ্নটি কিন্তু করে থাকে ধর্মীয় কাহিনী ও ইতিহাসের পার্থক্য তুলে ধরতে। এর উত্তর দেওয়ার সময় যুক্তি, শ্রদ্ধা ও কঠোর অবস্থান, এই তিনটে কিন্তু জরুরি রাখা আমাদের দরকার। এখন যুক্তি, শ্রদ্ধা, আমরা যাদের উপর শ্রদ্ধা করি তারা হয়তো আমাদের উপর শ্রদ্ধা করে না, তবে কঠোর একটা অবস্থান কিন্তু নেওয়া যেতে পারে। কেমন? আজকে যে বিষয়টির উপর টিপ্পণী সেটা হচ্ছে এইরকম। এখন রামায়ণ ইতিহাস না কাল্পনিক? আমি রামায়ণকে কাল্পনিক বলতে পারি না, বা সমাজের কেউ সুস্থ মস্তিষ্কের মানুষ যারা হবে তারা কেউ রামায়ণকে কাল্পনিক বলবে না। কারণ যারা ঐতিহাসিক গবেষক, যারা ইতিহাস নিয়ে চর্চা করেছে, এমনকি পণ্ডিত মহলেও, বড় বড় পণ্ডিত মহলে যারা গবেষক রয়েছে, তারাও রামায়ণকে ইতিহাস বলে স্বীকার করেছেন, স্বীকৃতি দিয়েছেন। ইতিহাস মানে শুধু পাথরে লেখা নয়, লোকজ স্মৃতিও কিন্তু ইতিহাসের অংশ। রামায়ণ হাজার হাজার বছর ধরে কেবল কাহিনী নয়, ভারতীয় উপমহাদেশে সংস্কৃতি, নীতি, নৈতিকতা ও সমাজ ব্যবস্থার ভিত্তি গঠন করেছে। কোনো ঘটনা যদি কোটি কোটি মানুষের জীবনে প্রভাব ফেলে, প্রজন্মের পর প্রজন্ম তা বিশ্বাস করে এবং তা থেকে নীতি ও শিক্ষা নেয়, তাহলে সেটি ইতিহাস নয় বলার সাহসকার। মানে একটা জিনিস, একটা মহাকাব্য বলুন, একটা ঐতিহাসিক গ্রন্থ যেটি হাজার হাজার বছর ধরে মানুষের মধ্যে প্রভাব ফেলেছে এবং গুরুত্বপূর্ণ বিস্তার লাভ করেছে, সেটা ইতিহাস নয়, এটাকে বলল। এখন ইতিহাস মানে কি? মানুষ ভেবে নিয়েছে ইতিহাস মানে আমরা পাথরে কিছু পেয়ে যাব, সেটা ইতিহাস। হ্যাঁ, অবশ্যই পাথরে পাওয়া গিয়েছে রামায়ণের অনেক প্রত্নতাত্ত্বিক প্রমাণ। তাহলে লোকজ স্মৃতিও আমাদের কিন্তু ইতিহাস, ঠিক আছে? তো মানুষ যে মাপকাঠি থেকে বিচার করছে, যে যারা সংশয়বাদী হয়েছে তারা যে মাপকাঠি থেকে ইতিহাসকে বিচার করছে, তাহলে কি করতে হবে? তারা যে ইতিহাসটাকে, যেটা রামায়ণ যদি ইতিহাস নালে, তাহলে যদি না হয়, তাহলে কি গ্রিক পুরাণ, বাইবেলের কাহিনীগুলো ইতিহাস? আপনারা কি বলেন? এখন সেগুলো যদি ইতিহাস হয় তাদের কাছে, হ্যাঁ হতে পারে তাদের কাছে, ঐতিহাসিক দলিল মানেই তো একরকম রাজনৈতিক বা জয় পরাজয়ের তো বর্ণনা নয়। রামায়ণের মতো মহাকাব্য এক ধরনের সাংস্কৃতিক ইতিহাস, আমাদের কৃষ্টিগত ইতিহাস। যে কৃষ্টিগত ইতিহাস লোকজ স্মৃতিতেও রয়েছে, এমনকি নীতি ও শিক্ষার ক্ষেত্রে রয়েছে। এবং রামায়ণের মধ্যে এরকম বহু উদাহরণ রামায়ণ খুলে খুলে বের করে দেখানো যায়, যেটা তারা, যারা সংশয়বাদী বা নাস্তিক রয়েছে, তারা এই সমস্ত দেখাতে পারবে না, কারণ তাদের নীতি নয়, তারা অনৈতিকভাবে চলে, তাদের অনৈতিক শিক্ষা রয়েছে। এখন রামায়ণের চরিত্র, স্থান ও ঘটনাগুলির প্রমাণ ভারতের বিভিন্ন প্রাচীন স্থানে রয়েছে। কোথায় আছে? অযোধ্যায় রয়েছে, জনকপুরে রয়েছে, লঙ্কা, পঞ্চবটি, রামেশ্বরম, সব জায়গায় আজও বিদ্যমান রয়েছে। এবং স্থানীয় লোকচর্চায় রামায়ণের ঘটনাবলীও আজ জীবন্ত। এগুলি নিছক কল্পনা হলে এমন ঐতিহ্য গড়ে ওঠে না। যদি নিছক কল্পনাই হতো, তাহলে এমন ঐতিহ্য গড়ে উঠতো কীভাবে? ওই যে একটু আগে বললাম যে রামায়ণের অনেক প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে, এমনকি সেগুলো সব বৌদ্ধ ধর্মেরও পূর্বে পাওয়া গেছে। তাহলে যেটা প্রভাব ফেলে রয়েছে, সেই লোকজ ইতিহাস কি, লোকজ স্মৃতি কি আমাদের ইতিহাস হতে পারে না? অবশ্যই হতে পারে। আপনি যদি বিশ্বাস না করেন, সেটা আপনার অধিকার, কিন্তু অবিশ্বাস দিয়ে অন্যের বিশ্বাসকে অপমান করার অধিকার আপনার নেই। রাম শুধু একজন চরিত্র নয়, তিনি কোটি কোটি মানুষের আরাধ্য। আপনার যুক্তির স্বাধীনতা আছে, কিন্তু তা যেন অন্যের বিশ্বাসে আঘাত না করে। সেটাই হচ্ছে প্রকৃত মুক্ত চিন্তা সৌন্দর্য, বা সেটাই হচ্ছে প্রকৃত আপনার যুক্তিবাদী চিন্তা, ঠিক আছে? আপনার যদি সত্যি যুক্তিবাদী চিন্তা থাকে, আপনি যদি সত্যি নাস্তিক কিংবা র্যাশনালিজম হন, আপনি যদি যুক্তি, বুদ্ধি, তর্ক দিয়ে বিচার করেন, তাহলে আপনার যুক্তির স্বাধীনতা আছে, কিন্তু সেই যুক্তির স্বাধীনতা অন্যের বিশ্বাসে আঘাত করতে পারে না। যখনই সেটা বিশ্বাসে আঘাত করবেন, তখন আপনি আপনার নেগেটিভ চিন্তাভাবনা চলে আসবে। তো যে রামের অস্তিত্ব মুছে ফেলতে চায়, সে নিজেই ইতিহাসে স্থান পাবে না। কারণ রাম তো শুধু ইতিহাস নয়, তিনি এক জীবনশৈলী। কারণ এই কঠোর সংস্করণ যার মধ্যে রয়েছে, রামায়ণের মধ্যে যে কঠোর নীতি, নৈতিকতা রয়েছে, সেই নীতি ও নৈতিকতাকে যারা অগ্রাহ্য করে,
এখন আপনি আপনার স্বতন্ত্র তো আপনি বলতেই পারেন, আপনার বাক স্বাধীনতা রয়েছে, আপনার মৌলিক অধিকার রয়েছে, সেইগুলি আপনি ব্যবহার করতেই পারেন। কিন্তু আপনার ওই মৌলিক অধিকার যুক্তি এবং কঠোর অবস্থান দিয়েই রাখা উচিত। আপনার অধিকার যখন আপনি ফলাবেন বা প্রচার করবেন, তখন সেটা যুক্তি ও কঠোর অবস্থানের বিরুদ্ধে যখন যাবে, তখন আপনাকে না আপনাকে যুক্তিবাদী বলা চলবে, না আপনাকে সংশয়বাদী বলা চলবে, না আপনাকে নাস্তিক বলা চলবে, না আপনাকে নববুদ্ধিস্ট বলা চলবে। তো যেটা করবেন, যেটা জানবেন, সেটা সঠিকভাবে যুক্তি সহকারে জানবেন। যুক্তি হচ্ছে সনাতন ধর্মের নীতি, এবং যুক্তিবাদীরাই প্রকৃতভাবে সনাতন ধর্মের মানুষ, আর সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষই যুক্তিবাদী। নমস্কার, ধন্যবাদ।